প্রিপারেশন কেমন মিডের জন্য? স্যার এই তো স্যার চলতেছে স্যার। আপনি স্যার মিডের প্রত্যেকটা কোশ্চেনের এক একটা টাইপ একটু স্যার আলোচনা করলে ভালো হয়। একটা টাইপ বলতে মানে বুঝলাম না জিনিসটা। মানে স্যার একটা মানে এক্সাম্পল আকারে স্যার একটু যদি আবার শুরু থেকে ওভারভিউ দিতেন স্যার, তাহলে একটু ভালো হতো অনলাইনে। আচ্ছা, সেটা অ্যাসাইনমেন্ট করছেন? জি স্যার, অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট করে। নাম্বার 6টা বুঝে দিলে ভালো। আচ্ছা, হ্যাঁ অ্যাসাইনমেন্ট এটা টপিকে করছি। প্রবলেম বলতেছেন? লাস্টে যে আমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা ছিল ওইখানে আমাদের সিএসসিএম এর সাহায্য হচ্ছে না, ইওটা বের করতে আপনার বলছিল কিন্তু কথা ক্লিয়ার না, আই মিন মেবি আমার সাইড থেকে ক্লিয়ার না, আমি জানি না, বুঝতেছি না। আপনার কথা শোনা যাচ্ছে না। সামিন মেবি নাকি? জি স্যার। আপনি কথা একটু মানে ক্লিয়ার বলবেন, হয়তো মাইক কিছুটা সমস্যা। আমাদের মানে অ্যাসাইনমেন্টের যে লাস্টের কোশ্চেনটা ছিল ওইখানে হচ্ছে কেসিং এর সাহায্যে মানে কোডের ইওটা বের করতে বলছিল, কিন্তু কেসিং টেবিলটা আমরা যে বানাতে গিয়ে দেখা গেল 2 বা প্রথম লাইন পরে আমাদের মানে বেশ কিছু ঘর ফাঁকা রাখতে হচ্ছে, তাইলে আমরা ওইটাকে ওইভাবে ফাঁকা রেখে লাস্টে কেন ফাঁকা রাখছি ওইটা বলবো, মানে এখানে কোডটা এক্সিকিউট ওইভাবে হতে পারেনি কারণ সেমিকোলন ছিল না, এইভাবে অ্যান্সার করবো নাকি কিভাবে করবো একটু বলবেন? আচ্ছা, আপনি কি আপনার কনসার্নটা একটু চ্যাটে লিখবেন? মানে আমি তুমি শুনতে পারতেছি না, মানে খুব মাম্বেলড ভয়েস আসতেছে, বা কেউ যদি শুনে থাকেন ক্লিয়ারলি আমাকে একটু বলতে পারবেন ও কি বলতেছে? না স্যার, শোনা যাচ্ছে না স্যার, ভয়েস ক্লিয়ার না। আচ্ছা, হ্যাঁ মানে আমিও খুব মাম্বেলড শুনতেছি ভয়েসটা। আপনি আমাকে একটু কষ্ট করে একটু চ্যাটে লিখে দেন। ওকে, আচ্ছা, আপনি কি বলতেছিলেন যে যে কি টাইপ দেখাইতে? বুঝিনি কথাটা। নাহিদ মেবি কিছু বলতেছিলেন। না স্যার, স্যার আমি বলতেছি স্যার, মানে এক্সামে যা যা আসবে স্যার একটু ওই শুরু থেকে আবার একটু মানে বলে দিলেন স্যার কি কি আসবে, এটাই আর কি স্যার। ওই কি কি আসবে আমি বলে দিলে কি এক্সাম দিবেন? অ্যাসাইনমেন্ট করছেন না? জি স্যার, করতেছি তো। ওই জি তো, স্যার, শেষ ফ্লো প্রায়। চার্ট করছেন? জি স্যার। এক্সপেক্ট করতে পারেন একটা ফ্লো চার্ট আসতে পারে। আম, তারপরে ইউজার থেকে ইনপুট নেওয়া, আউটপুট করা, ইফ এলস ইউজ করা, ফর লুপ ইউজ করা, এগুলা করছেন? জি স্যার। এই টাইপ একটা কোয়েশ্চেন আসতে পারে, মোটামুটি এক্সপেক্ট করতে পারেন একটা কোয়েশ্চেন আপনার ফ্লো চার্ট অথবা অ্যালগোরিদম অথবা বোথ, দুইটাও আসতে পারে। ঠিক আছে, একটা ফ্লো চার্ট বানাও, একটা অ্যালগোরিদমও বানাও, এই দুইটাও আসতে পারে। ঠিক আছে, একসাথে একটা কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন আপনি এক্সপেক্ট করতে পারেন, লেটস সে ইউজার ইনপুট হইতে পারে, ইউজার ইনপুট নাও হইতে পারে, কোড হার্ড কোডেড থাকতে পারে, কিছু একটা, তার উপর বেস করে লেটস সে ইফ এলস রিলেটেড। যেমন কুইজে কোয়েশ্চেন 2 একটা প্রবলেম সলভ করছিলেন না? জি স্যার। হ্যাঁ, ওই সেম টাইপ অফ একটা প্রবলেম। অথবা আমরা যদি অ্যাসাইনমেন্টের দিকেও খেয়াল করি, অ্যাসাইনমেন্টে যা দেখতেছেন, অ্যাসাইনমেন্ট এবং ল্যাব বোথ, আমি বলবো দুইটাই। ওকে, দুইটাই আমরা ল্যাবে দুই জায়গাতেই যে টাইপ অফ প্রবলেমস গুলো আমরা হচ্ছে রেগুলার সাবমিট করতেছি, ওই টাইপ অফ প্রবলেম। হ্যাঁ, তাহসিন ইসলাম বল। স্যার, অ্যাসাইনমেন্টে যে লাস্ট কোশ্চেন ছিল কোড ফিক্স করে দেন ট্রেস করা, এমন কোশ্চেন কি এক্সপেক্ট করতে পারি? কোড, এটা তো ট্রেস করতে বলে নাই, এটা ট্রেস দ্য কোড টু ফাইন্ড, এইটা ট্রেসিং না। আচ্ছা আচ্ছা, এটা আমি ঠিক করে বলতেছি আপনাদেরকে। এই টাইপ অফ কোয়েশ্চেন এক্সপেক্ট এখানে করার চান্সেস কম, এটা হচ্ছে আমাদের ল্যাবের ফাইনালে এক্সপেক্ট করবেন বেশি, যে এই টাইপ অফ সাধারণত কোয়েশ্চেন 9 পর্যন্ত আপনি এক্সপেক্ট করতে পারেন এই টাইপ অফ প্রবলেম, যে আউটপুট কি হবে, ট্রেসিং টেবিল জেনারেট করা, ইফ এলস দিয়ে কোড করা, ফর লুপ দিয়ে কোড করা, এইসব অ্যালগোরিদম বানানো, ফ্লোচার্ট আঁকা, দ্যাটস ইট, এই পর্যন্তই। কোয়েশ্চেন 10টা ফর দ্য টাইম বিং অ্যাভয়েড করতে পারেন, মানে অ্যাভয়েড করতে পারেন মানে অ্যাসাইনমেন্টে সাবমিট করতে হবে, বাট এই টাইপ অফ প্রবলেম হয়তো আমি দিব না, যে ফিক্স করার জিনিসটা। ঠিক আছে? স্যার, জি, 10 নম্বর যে কোয়েশ্চেনটা ওইখানে হচ্ছে যদি প্রবলেম ফিক্সড করে পরে ট্রেসিং টেবিল রাখি তাইলে কি হবে, আর মানে এরকম? তাইলে তো এক্সিলেন্ট, আমি বলবো এক্সিলেন্ট, আমি ওই জিনিস চাইও নাই, আপনি করছেন, দ্যাট ইজ ভেরি গুড। স্যার, আমি আই থট দ্যাট চাইছিলাম। ওয়াজ দ্য কোয়েশ্চেন। আচ্ছা, না, ইট ইজ বেসিক্যালি আমাদের এখানে কিছু লজিক্যাল ফ্লজ আছে,
হ্যাঁ, কিছু লজিক্যাল ফ্লজ আছে, এট দ্য সেম টাইম সিনট্যাক্স ফ্ল আছে, কিছু না কিছু আছে। সো ওই জিনিসগুলোকে খুঁজে বের করতে হতো। যেমন আমি যদি এখানে নর্মালি একটা বলে দেই, যেমন এই যে এখানে ফর এর পরে সাধারণত আমরা কি এখানে সেমিকোলনটা দেই? ফর এর পরে এই যে লাস্টে এখানে যে একটা সেমিকোলন দেওয়া, না স্যার। এটা কিন্তু দেই না। ঠিক নো আছে, স্যার। এইখানে আমরা হচ্ছে সাধারণত কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটটা দেই। সো এটা কিন্তু একটা সিনট্যাক্স ইরর, ফর এর পরে আমি একটা মানে সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করে দিছি। সো দিস ইজ অ্যান ইরর। এমন আরো কিছু লজিক্যাল, এবার এইটা হচ্ছে সিনট্যাক্স, এটা বাদেও কিছু লজিক্যাল ইরর থাকতে পারে। যেমন লেটস সে আমি আপনাকে বললাম একটা মাল্টিপ্লিকেশনের কোড লেখো, বা লেটস সে আমি একটা আপনাকে বললাম একটা সামেশনের কোড লেখো। আপনি সামেশনটা স্টার্ট করতেছেন 1 থেকে, এটা তো কারেক্ট না। আমি অলওয়েজ এক ঘর ডিসপ্লেসড থাকবো না তাইলে, যদি আমি স্টার্ট করি 1 থেকে? মানে আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। সো লাইক দ্যাট। এবং লেটস আমি প্রোডাক্ট করতে চাইলে, প্রোডাক্ট যদি আমি 0 থেকে স্টার্ট করি, আমি ধরে নেই যে আমার ইনিশিয়াল রেজাল্টটা 0, তাইলেও কিন্তু রং, কারণ আমি বারবার 0-র সাথে মাল্টিপ্লাই করে এভেনচুয়ালি আই উইল গেট 0। সো এই টাইপ অফ কিছু ইরর্স থাকতে পারে। হ্যাঁ, দিজ আর লাইক লজিক্যাল ইরর্স, লজিকটা প্রপারলি বিল্ড আপ করা না। সো সেগুলাও খোঁজা লাগবে, বাট দিস মানে কোয়েশ্চেন 10, দিস টাইপ অফ প্রবলেমস আর অনলি ফর ল্যাব ফাইনাল ফর দ্য টাইম বিং। ফর দ্য টাইম বিং আমরা মিডে যেটা এক্সপেক্ট করতে পারি একদম বলে দিচ্ছি, আমরা একটা ফ্লো চার্ট, একটা অ্যালগোরিদম, বোথ হতে পারে, যে কোনো একটা হতে পারে। আচ্ছা, দেন আমরা ইনপুট নেওয়া শিখছি, আমরা ইফ এলস শিখছি, এন্ড আমরা ফর লুপ শিখছি। কম্বিনেশনে কোড আসতে পারে, মাল্টিপল কোড আসতে পারে। লেটস সে একটা কোড এমন আসলো, ইউজার ইনপুট নাও, ইউজার ইনপুট নিয়ে ইফ এলস দিয়ে কোনো একটা ডিসিশনের কোড করো, ডান। এমনও হতে পারে ইউজার ইনপুট নাও, লুপ দিয়ে তুমি কোনো কিছু একটা এভেনচুয়ালি অ্যাচিভ করো, এটাও হতে পারে। আবার লেটস সে আপনাকে এমন বলা হলো যে না, ইউজার ইনপুট নিতে হবে, ফর লুপও রান করতে হবে, মানে ফর লুপ না মানে লুপ রান করতে হবে, এট দ্য সেম টাইম আমাকে ইফ এলস বা কোনো একটা ডিসিশনও নিতে হবে। এই টাইপ অফ টাস্কও আসতে পারে। ঠিক আছে, সো ইটস লাইক বেসিক্যালি একটা কোডিং টাস্ক, যা ক্লাসে শেখানো হয়েছে এই টাইপ অফ কোডিং টাস্ক এই স্যার অ্যাসাইনমেন্টে লুপ যা আছে। কি স্পেসিফিক ভাবে কিছু বলে দেওয়া থাকতে পারে যে হোয়াইল লুপ বা ফর লুপ না এগুলো দিয়ে না করো? না 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 না, আমি বলবো না, এই জিনিসটা আমি বলবো না। দিস ইজ ইউর চয়েস, আপনি চুজ করেন। আপনার কাছে টুল আছে, ইউ নো ওয়াইল লুপ, ইউ নো ফর লুপ, ইউ নো ডু ওয়াইল, এটসেট্রা। সো ইউজ হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। ওকে ইয়েস স্যার। ওকে। আচ্ছা, আর নিড নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, যদি না থাকে, হ্যাঁ বলেন। ও আচ্ছা, আপনি চ্যাটে লিখছেন। স্যার আমাদের অ্যাসাইনমেন্টে লাস্টের কোশ্চেনে ট্রেসিং ইউজ করে এরর বের করতে বলেছিল, আমরা কি ট্রেসিং টেবিল বানাই যেই লাইনে সেভেন মাল্টিপল লাইনসেও আসতে পারে, ওই সেলগুলো ব্ল্যাঙ্ক রেখে ওইখানে লাস্টে মেনশন করে দিব, যেমন সেমিকোলন এরর এগুলা, নাকি কোড ফিক্স করে যাব? আচ্ছা, এই যে এইখানে ওই যে যেটা বললাম দিস ওয়াজ অ্যান এরর, এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ একটা প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এটা যখন মানে সলিউশনটা আমাদের করা উচিত ছিল, এটা করা উচিত ছিল কি এই কোডটার পাশে প্রত্যেকটা লাইনে বলে দেওয়া উচিত যে না এটা একটা লজিক্যাল এরর। বা লেটস সে আমি যদি এইটাকে দেখি, এটা এমন করে আমি যদি লেটস সে একটা ব্ল্যাঙ্ক ডক নেই, সো লেটস সে দিস ইজ এ ব্ল্যাঙ্ক ডক। সো জিনিসটা যেটা হবে যে কোডটা হচ্ছে এমন, আপনাদেরকে কোনো একটা টেবিল নিলেন, আমি জানি না কত লাইন লাগবে, সো হোয়াট এভার, সরি এই আচ্ছা লাইন বাই লাইন আসতেছে না, যাই হোক। সো লেটস সে কন্ট্রোল এক্স, আগে কন্ট্রোল ভি দিয়ে যেতে হবে। আচ্ছা যাই হোক, ধরেন এমন ভাবে আপনাকে লাইনগুলো দেওয়া, ঠিক আছে, এইভাবে লাইন দেওয়া, এর এগেইনস্টে দেখা যাচ্ছে না এটা, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সো যেটা হবে যে আমাদের এই যে রাইট প্রত্যেকটা লাইন আমরা যখন কোয়েশ্চেনটা দিব, হ্যাঁ, কোয়েশ্চেনটা দিব রাইট সাইডে দেখবেন প্রত্যেকটা লাইন এক একটা টেবিলের সেল, মানে একটা রোতে একটা লাইনই থাকবে। সো লেটস সে আমি এখানে দেখতে পারতেছি যে আমার এই লাইনটা আছে, এই লাইনে আমার ইররটা কোথায় আমি জানি সেমিকোলন। সো যেটা হবে এর
অপোজিট সাইডে যে মানে আপনার সেলটা থাকবে এই পাশে আমি এখানে লিখে দিব, আমি এটা ধরে নিচ্ছি এটা হচ্ছে এই ফর লুপের সেল। হ্যাঁ, আমি এটা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে এই ফর লুপের সেল। তো আমরা এখানে লিখবো যে লেটস সে there shouldn't be any semicolon. ওকে, এই আরো কোনো একটা ইরর থাকলে আমি সেটাও লিখতে পারবো যে আচ্ছা স্যার এখানে মেবি লেটস সে the condition should be I less equivalent। কথার কথা আমি জানি না এটা এই হবে কিনা, বাট আমি ধরে নিচ্ছি it should be less equivalent। ওকে, এই টাইপ অফ জিনিসপত্র, বাট এটা হচ্ছে লাস্টে। হ্যাঁ বলেন সামিন। আচ্ছা স্যার, মানে এইটুকু প্রশ্ন। আচ্ছা আপনি একটু চ্যাটে লিখেন, হ্যাঁ আপনার কথা আসলে আমি শুনতে পাচ্ছি না। স্যার জি আমি না লাস্টের কোয়েশ্চেনটা জাস্ট কোডটা ফিক্স করে ট্রেসিং টেবিলকে সাবমিট করে দিয়েছি, উইল দ্যাট বি আ প্রবলেম? আই ডিডন্ট লাইক রাইট দোজ দেয়ার শুডন্ট বি এনি সেমিকোলন এইসব। ট্রেসিংটা করা লাগবে না, উল্টা আপনার কোথায় কোথায় ইরোরটা হবে সেটা এক্সপ্লেইন করতে হবে। সো ইউ স্টিল হ্যাভ টাইম। আমি এক্সটেন্ড করছিলাম থার্সডে পর্যন্ত। আচ্ছা সো জাস্ট আনসাবমিট দ্য প্রিভিয়াস ওয়ান, আর আপনি একটু কাইন্ডলি রিসাবমিট করে দেন ওটা। হ্যাঁ, আচ্ছা ওকে স্যার। ওকে। আচ্ছা আর কারো এটা নিয়ে কোনো প্রবলেম? সো এগুলা দেখেন, হ্যাঁ, অ্যাসাইনমেন্টের টাস্কস এন্ড অল। মাল্টিলুপ কোয়েশ্চেন্স যেটা, সেগুলাও একটু দেখার ট্রাই করেন। কিছু কিছু মাল্টিলুপ তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট আসতে পারে, যেমন লেটস সে প্রাইম নাম্বার ছিল না একটা, মনে করেন, আই এম জাস্ট সেইং ওয়ান, একটা যে আর কি প্রাইম নাম্বার টাইপ অফ, ওই টাইপ অফ প্রবলেম গুলো আসতে পারে। হ্যাঁ, যে খালি প্রাইম নাম্বার না, একটা সার্টেন রেঞ্জে প্রাইম নাম্বার, বুঝা গেছে? এই জিনিসগুলো একটু দেখতে হবে। ক্লিয়ার? এই প্যাটার্ন প্রিন্টিং গুলা পারা গেছে সবগুলা, মানে চ্যাট জিপিটির হেল্প বাদে? হুম, নাকি হয় নাই? স্যার একটু চ্যাট জিপিটি লাগছে? হুম, বি অনেস্ট, আপনাদের এখানে মার্ক কাটা যাওয়ার কিছু নাই, অ্যাজ লং অ্যাজ ইটস নট প্লেজারাইজড ফ্রম ইচ আদার উই আর ওকে উইথ ইট। শিখতেই পারেন, ইটস এ টুল, ইউজ ইট, নো প্রবলেম। হ্যাঁ বলেন, মাইক অন করে অফ। আচ্ছা হইছে কিনা সেটা বলেন, যদি না বলেন তাহলে আই গেস আমি তো আপনাকে মানে আগাইতে পারবো না, বা আমি আপনাকে এটা বুঝাইতে পারবো না যে আচ্ছা ঠিক আছে এটা করার দরকার ছিল, মেবি এটসেট্রা, রাইট? যদি না বলেন দেন আই এম হোপিং হইছে সবই। ওকে, এগুলাই ট্রাই করেন, মিড দেন। মিডের সিলেবাস আমরা আর এক্সটেন্ড করব না, যতটুকু ছিল অতটুকুই থাকবে। ওকে, স্যার মিড কি এবার হওয়ার সম্ভাবনা আছে নাকি স্যার এবারও চেঞ্জ হইতে পারে? এইগুলা কোথা থেকে পান? ইনশাল্লাহ হবে। মিড আপনাদের যত পিছাবে তত লস। টপিক এন্ড করেন, নিউ টপিকে যান, নিউ টপিক মার্ক, ওইগুলাতে চলে যান। হ্যাঁ, আই হোপ সো হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা একটু আগাই ক্লাসে। হ্যাঁ, সো সো ফার আমরা যেটা ছিল যে লুপ টুপ অল পড়ছি, ফর লুপ পড়লাম, ইফ এলস পড়লাম, এটসেট্রা। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফাংশন। সি প্রোগ্রামিং এ ফাংশন আমরা কিভাবে ইউজ করতে পারি। সো ফাংশন আমরা অলরেডি ইউজ করতেছি, বাট অল দোজ আর লাইক প্রিডিফাইন্ড। যেমন আমরা স্ক্যানএফ নামে একটা জিনিস ইউজ করি না অলওয়েজ কোডে? জি স্যার। জি স্যার। একটু রেসপন্ড করি, রাইট? নাইলে মনে হয় নিজের সাথে নিজে কথা বলতেছি। সো আমরা যে স্ক্যানএফ টা ইউজ করি, সো দ্যাটস অলসো এ ফাংশন। এটা অলরেডি প্রিডিফাইন্ড। স্ক্যানএফ আমাকে বলে যে ইনিশিয়ালি আমাকে বলো আমি কিভাবে ইনপুট নিব, তারপরে কমা দিয়ে আমাকে বলো কোন কোন ভ্যারিয়েবলে ডেটা রাখবো। ঠিক তেমনি আমরা প্রিন্টএফ নামে একটা জিনিস ইউজ করছি, দ্যাট ইজ অলসো এ ফাংশন। ওখানে আমরা হচ্ছে কোটেশনের ভিতরে যা যা লিখতাম সেটাকে আমরা স্ট্রেট অ্যাওয়ে প্রিন্ট আউট করে দিতাম। আর কমা দিয়ে যদি কোনো ভ্যারিয়েবল লিখতাম তাইলে আমরা ওটাকে প্লেস হোল্ডারের জায়গায় প্লেস করার ট্রাই করতাম। সো এগুলা কি ছিল? এগুলা হচ্ছে আমাদের
নর্মাল মানে অলরেডি ডিফাইন্ড ফাংশন, অলরেডি বিল্ট ইন। বাট এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে কাস্টম ফাংশন ক্রিয়েট করা শিখবো, যে কাস্টম ফাংশন দিয়ে কিভাবে কোনো একটা কাজকে আমরা অ্যাচিভ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, সো ফাংশন যদি আমি একটু কথা বলি, তো ফাংশন আসলে কি? এটা হচ্ছে স্পেসিফিক লাইন, কয়েকটা লাইন যেটা আমার কোনো একটা টাস্ককে ডিফাইন করে, ওই টাস্কটা কিভাবে করতে হবে এন্ড এটসেট্রা। এটা কেন দরকার? এটা আমার কোডটাকে খুব ইজিলি মানে রিডেবল করে দেয়। মানে রিডেবল বলতে কি, একটা সেকেন্ড, রিডেবল বলতে আমরা যেটা বলতে পারি যে আমার কোডটা আসলে কি কোথায় কি হচ্ছে এই জিনিসটা বোঝা খুবই ইজিয়ার হয়ে যায় আমার জন্য। ওকে, খুবই ইজি, আমি খুব সহজে বলতে পারি আচ্ছা ঠিক আছে এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে। আমার যদি কোনো কোডে কোথাও একটা ইস্যু হয়, যেমন আমরা যখন মাল্টি লুপ রিলেটেড কোড গুলা দেখছি, তখন হয়তো আমরা দেখছি যে এখানে হচ্ছে মানে ইস্যুটা আসলে কোন লুপের ভিতরে হচ্ছে বা কি হচ্ছে বোঝাটা একটু টাফ। তার থেকে আমরা যখন দেখবো যে ফাংশন দিয়ে আমরা কোড করব, জিনিসটা অনেক বেশি স্ট্রাকচার্ড, অনেক সিম্পল, একদম আমরা বুঝতেছি আচ্ছা এই কাজটা করতে হবে, ওকে ভ্যালু দাও। আমি জাস্ট মানে হিউম্যান যেভাবে আমরা চিন্তা করি, আমরা জাস্ট ওইভাবে একটা লজিক বিল্ড আপ করবো, বাকি প্রত্যেকটা জিনিস আমরা ফাংশন দিয়ে হ্যান্ডেল করব। ওকে, সো আমরা যদি একটু, দিজ আর লাইক বেসিক স্টাফ, এগুলা মুখস্থ রাখার কিছু নাই, এগুলা জাস্ট জেনে রাখেন। ওকে, আচ্ছা, সো ফাংশনের যে স্ট্রাকচার, এর তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে প্রোটোটাইপ বলি আমরা। প্রোটোটাইপ মানে কি, ফাংশনটা দেখতে কেমন হবে। হ্যাঁ, ফাংশনের কাজ না, ইটস জাস্ট ফাংশনটা তোমার দেখতে কেমন, ফাংশনের নাম কি হবে, ফাংশন কি ভ্যালু রিটার্ন করবে, ফাংশন কোন কোন ভ্যালু অ্যাকসেপ্ট করে কাজ করবে, এই জিনিসটাকে আমরা বলতে পারি ইটস এ ফাংশন ডিক্লারেশন বা প্রোটোটাইপ। ওকে, যেটা হচ্ছে রিটার্ন টাইপটা ওই যে আমরা প্রথমে দেখলাম না একদিন, যে ভয়েড, তারপরে ইন্ট হতে পারে, দিজ আর লাইক দ্য কমন ওয়ান্স, রাইট? মনে পড়ে এইসব স্টাফ? জি স্যার। সো ওই জিনিসগুলাই আর কি আমরা দেখব। আর দেন হচ্ছে ফাংশন ডেফিনিশন, যেটা সেটা হচ্ছে এই ফাংশনটা কাজটা কি করে, মানে কাজটা যে আমার করতেছে এটা কিভাবে স্টেপ বাই স্টেপ যে কাজটা করে, পুরো স্টেপটা হচ্ছে আমার ডেফিনিশন, ফাংশনের কাজ। আর ফাংশন কল হচ্ছে, আমি লেটস সে কোনো একটা কাজ করার ব্লুপ্রিন্ট বা সিস্টেম আমি অলরেডি বিল্ড করে ফেলছি, দ্যাটস ভেরি গুড। বাট আমি যদি ওই ব্লুপ্রিন্টকে এক্সিকিউট না করি, আমি যদি কল না করি, তাইলে কিন্তু ফাংশন কোনো কাজই করে না। হ্যাঁ, আমি হয়তো ওকে বলছি, যেমন এতদিন আমরা কি দেখছি, যে মেইনের ভিতরে লাইনগুলা লিখে রাখতাম, যেই যেই লাইনগুলা লিখে রাখছি পরপর এক্সিকিউট হইতো। ঠিক আছে? বাট ফাংশনের ক্ষেত্রে কি হবে, লিখে রাখছি কি কি কাজ করা যায়, বাট আমি যদি ওইটাকে কল না করি, তাইলে ওই ফাংশন কোনো কাজই করবে না। এটা মাথায় রাখবেন, ফাংশন কলের উপর ডিপেন্ডেন্ট, কল না করলে কোনো ফাংশন কাজ করে না, এক্সিকিউটই হয় না, লাইন আছে বাট ওটা এক্সিকিউট হবে না। ওকে, সো আমরা যদি একটু দেখি যে ফাংশন আসলে আহ, এই যে আমরা এই কথাগুলো যে বললাম, ফাংশনের ডিক্লারেশন, ফাংশনের ডেফিনিশন এটসেট্রা, এই জিনিসটা আসলে কি। ওকে, তো এই যে এখানে আমরা যেটা দেখতে পারতেছি, এটা হচ্ছে ফাংশনের ডিক্লারেশন। ডিক্লারেশন কিভাবে করে, মেইন ফাংশন আমরা ডিক্লেয়ার করছিলাম না, যে প্রথমে হচ্ছে একটা রিটার্ন টাইপ দিতাম, যে আইদার ইট মাইট বি ইন্ট, ইট ক্যান বি ভয়েড, ইট ক্যান বি ক্যারেক্টার, হোয়াট এভার, এনিথিং, ইট ক্যান বি এনিথিং, ইট ক্যান বি ফ্লোট, ডাবল, যে কোনো কিছু হতে পারে। সো এই যে রিটার্ন টাইপ, প্রথমে হচ্ছে আমরা দেই রিটার্ন টাইপ। সো রিটার্ন টাইপ দেওয়ার পরে আমরা বলি ফাংশন নেম। এতদিন যেমন আমাদের ফাংশন নেম ছিল একটাই। আমরা কেন একটাই ছিল, কারণ আমরা জানি সি প্রোগ্রাম যখন রান করবে, তখন ও হচ্ছে ওটার মেইন ফাংশনকে খুঁজবে। সো এই জন্য আমরা জাস্ট মেইন নামে একটা ফাংশন ছিল, ওইটাকেই রান করতাম। আর দেন আমরা ব্র্যাকেটের ভিতরে এতদিন কিছু রাখতাম না। ঠিক আছে, যে আমরা ধরে নিতাম যে ফাংশনটা হচ্ছে বা আমার মেইনটা একদম ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক থেকে রানিং স্টার্ট হচ্ছে। হ্যাঁ, বাট সব সময় যে তাই হবে তা তো না। যেমন আমি যদি এই এক্সাম্পলটা একটু খেয়াল করি, এমন তো হতে পারে যে আমি একটা যোগ করার জন্য একটা ফাংশন লিখছি, কিছু না, জাস্ট দুইটা নাম্বার দিবে, দুইটা নাম্বারকে আমি যোগ করব। তা যোগ করার জন্য তাইলে কি হইতে হবে, যে নাম্বার দুইটা থাকবে, সেই নাম্বার দুইটাকে আমরা বলতেছি প্যারামিটার, যাদেরকে আমি পাঠাবো। দিস আর লাইক প্যারামিটার, যে তুমি এদের উপর ডিপেন্ড করে কাজ করো, এদের ভ্যালুগুলা নিয়ে নিয়ে কাজ করো। সো আমি এই যে এইখানে ব্র্যাকেটের ভিতরে বলতেছি যে ইন্ট এক্স এন্ড ইন্ট ওয়াই, এইটার মানে হচ্ছে ফাংশন
দুইটা ইন্টেজারকে অ্যাকসেপ্ট করে। এই ফাংশনটা দুইটা ইন্টেজারকে অ্যাকসেপ্ট করে। বোঝা গেল এই জিনিসটা? এটা বোঝা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে প্যারামিটার জিনিসটা কি ফাংশনে। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। ওকে, সো দিজ আর দ্য প্যারামিটারস যেটা আমরা পাঠাচ্ছি ফাংশনকে। অ্যাড হচ্ছে যেই নামে আমরা ফাংশনটাকে ডিফাইন করছি, এটা আমরা ডাকবো, এই ফাংশনকে এই নামেই ডাকবো। আর ইন্ট, এই যে প্রথমে একটা ইন্ট, এইটা আমাকে বলতেছে যে ফাংশনটা ক্যালকুলেট করে কোনো একটা রেজাল্ট আমাকে ব্যাক দিবে, এবং সেই রেজাল্ট যেটা ব্যাক দিবে সেটা টাইপ হবে ইন্টিজার টাইপ, যেটা এতদিন আমরা মেইন ফাংশনে লিখতাম ভয়েড জিরো, ভয়েড। তারপরে আমরা যদি ইন্ট লিখতাম, অনেক সময় ইন্টও লিখছি, এই জন্য আমরা অলওয়েজ লিখতাম না একটা লাইন রিটার্ন জিরো। সো এটা হচ্ছে সেই জিনিস, আমাকে এটা মেক শিওর করতে হবে যে আমার রেজাল্টটা কেমন হতে পারে। যেমন আমি জানি যে আমি যেহেতু দুইটা ইন্টেজার পাঠাচ্ছি যোগ করার জন্য, সো রেজাল্টটাও একটা ইন্টেজারই আসবে। সো দ্যাটস ওয়াই আমি বললাম ইন্ট আসবে। আমি ফ্লোটও লিখতে পারতাম, আমি ফ্লোটও ব্যাক পাঠাইতে পারি, সমস্যা নেই। বাট আমি এখানে বুঝতেছি দুইটা ইন্টেজার যোগ করলে তো এই রেজাল্ট ইন্টেজারই হবে। সো দ্যাটস ওয়াই আমি এখানে রিটার্ন টাইপটা ইন্ট দিলাম। সো এবার এটাকে আমরা বলতেছি ফাংশনের ডেফিনিশন। দেখেন উপরে যে লাইনটা আছে, দিস ইজ প্রোটোটাইপ, বা ফাংশনের আমরা ডিক্লেয়ার করতেছি যে ফাংশনটা এমন হবে। দিস ইজ নট ম্যান্ডেটরি এই লাইনটা লেখা, ওকে? এটা মেইনের আগে লিখতে হয়। বাট এমন যদি হয় যে না, মেইনের আগে আমরা ফাংশনকে হচ্ছে ডিফাইন করে ফেলছি, ফাংশনকে উপরে ডিফাইন করছি, তাইলে আর এই লাইনটা লেখার কোনো প্রয়োজন নাই। আমরা একই সাথে একটা ফাংশনকে ডিক্লেয়ার এন্ড ডিফাইন করতে পারি। যেমন এই লাইনটায় এটাও কিন্তু আমাকে বলতেছে যে আচ্ছা, অ্যাড নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম যেটা একটা ইন্টিজারকে রিটার্ন করবে, ভালো কথা। আর কি দুইটা প্যারামিটার বা দুইটা ভ্যালুকে ও অ্যাকসেপ্ট করবে, যার একটার নাম প্রথমটার নাম দিবে ও এক্স, আর সেকেন্ডটার নাম দিবে ও ওয়াই। সো এই জিনিসটা কিন্তু আমার একটা লাইনে হয়ে গেল, এবং এই ফাংশনটা কি করতেছে, এক্স আর ওয়াই কে যোগ করে তাদের ভ্যালু ব্যাক পাঠায় দিচ্ছে। দিস ইজ রিটার্নিং, ব্যাক পাঠায় দিল। এই জিনিসটা কিন্তু চাইলে আমরা একই লাইনে করতে পারি। ক্লিয়ার? এটা বোঝা গেল এই জিনিসটা? জি স্যার। জি ওকে, স্যার। সো এই গেল। স্যার, জি, স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা আই থিংক সো রেকর্ড হচ্ছে। হ্যাঁ, আচ্ছা স্যার, রেকর্ড ঠিক হচ্ছে। আছে। ওকে, সো এটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন। আমরা চাইলে ডেফিনেশন এন্ড ডিক্লারেশন বোথ একসাথেও করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, নাও এবার আমরা যদি একটু দেখি ফাংশন কল। ফাংশন কল, ওই যে আমরা বললাম না যে ফাংশন যদি আমরা কল না করি তাহলে ফাংশন কখনো কাজ করে না। সো এই যে আমরা অ্যাড নামে একটা ফাংশন লিখছিলাম না, এই যে এখানে অ্যাড, এবং আমরা বলতেছি এক্স নামে একটা ভ্যারিয়েবলকে আমি রিসিভ করতেছি, ওয়াই নামে আরেকটা ভ্যারিয়েবলকে রিসিভ করতেছি। সো তার মানে এই ফাংশনটাকে আমাকে কল করতে হবে। সো দিস ইজ কলিং। দেখেন আমি এই যে অ্যাড দিয়ে ব্র্যাকেট ওপেন আর ক্লোজ করলাম। সো এটার মানে হচ্ছে আমি ওই ফাংশনটাকে কল করতেছি যে তুমি ওইটা এক্সিকিউট করো। যেমন আমরা যখন প্রিন্টএফ দেখি, রাইট? প্রিন্টএফ আমরা কোটেশনের ভিতর কিছু একটা লিখি, তার মানে কি প্রিন্টএফ তুমি যেইভাবেই কাজ করো না কেন, এক্সিকিউট ইয়োরসেলফ। কিভাবে এক্সিকিউট করব? প্রিন্টএফ এইভাবেই ডিফাইন করা যে আমি ওটার ভিতরে প্রথমে কোটেশনে যা দিব সেটাকে অ্যাজ ইট ইজ প্রিন্ট করে দিবে, রাইট? এবং কমার পরে যা যা থাকে সেগুলোকে প্লেস হোল্ডারের জায়গায় বসায় দেয়, যেমন %d, %f, এটসেট্রা, যেটাই থাকুক না কেন। বাট আমি যদি আমার অ্যাড নামের এই ফাংশনটাকে একটু খেয়াল করি, আমরা কি দেখতে পারতেছি, ও তো বলতেছে যে আচ্ছা আমি এখানে দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করি, মানে কি দুইটা ইন্টিজার অ্যাকসেপ্ট করি। সো এই ফাংশনটাকে যখন আমি কল করব আমাকে কি করতে হবে, দুইটা প্যারামিটার পাস করতে হবে না? এটা কি বোঝা গেল এই জিনিসটা? জি স্যার। এটা একটু খেয়াল রাখতে হবে যে আমি ফাংশনকে ডিফাইন করছি কিভাবে। আমি ওকে বলছি যে আমি দুইটা অ্যাকসেপ্ট করি, আমি যদি ওকে বলি ও দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে, তাইলে ওকে আমাকে ওই দুইটা প্যারামিটারই দিতে হবে। সো এটা খেয়াল রাখবেন। এইখানে আমরা হচ্ছে এই জন্য ভ্যালুটা বলে দিছি, ইটস নট লাইক এক্স ওয়াই, এটা হচ্ছে ভ্যালু। এখন চাইলে এই ভ্যালুটাকে ভ্যারিয়েবল আকারেও ইউজ করা যেত, বাট ফর দ্য টাইমিং এটা বুঝেন যে এই যে আমি 5 প্রথমবার লিখছি, ফাংশন কি করে এই 5 কে এক্স এর ভিতরে স্টোর করে।
এখানে আমি লিখছি যে অ্যাড ইন্ট এক্স ইন্ট ওয়াই, তার মানে এই ফাংশনটা যখন কল হয় প্রথম প্যারামিটারটাকে ও একটা এক্স নামে একটা ইন্টিজার ক্রিয়েট করে তার ভিতরে স্টোর করে। সো প্রথমে যে 5 পাঠাবো সেটা এক্স এ স্টোর হচ্ছে, দেন আমি যখন এই 3টা লিখতেছি তখন এই 3টা ওয়াই নামে আরেকটা ইন্টিজারে স্টোর হচ্ছে, এন্ড ফাইনালি ও যখন রিটার্ন করতেছে, হ্যাঁ এটা আমি আলাদাভাবে লিখতে পারতাম হয়তো যে আচ্ছা রেজাল্ট ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই রিটার্ন রেজাল্ট, এটা আমি মানে পরবর্তী স্লাইডে একটা জায়গায় লিখছি, বাট আপাতত জাস্ট এখানে এটা দেখি যে ও কি করতেছে রিটার্ন এক্স প্লাস ওয়াই, তার মানে কি এক্স এর ভিতরে যে ভ্যালুটা আছে আর ওয়াই এর ভিতরে যে ভ্যালু আছে ওটাকে রিটার্ন করতেছে। সো এক্স এর ভিতরে কে আছে, এখান থেকে 5 পাঠানো হয়েছে তাই 5, এখান থেকে 3 পাঠানো হয়েছে তাই ওয়াই এর ভিতরে 3, সো রিটার্ন করতেছে 5 প্লাস 3 8, এটাকে ও ব্যাক পাঠিয়ে দিচ্ছে। বোঝা গেছে যে ফাংশন কল হইলে এই যে ব্যাকটা আসতেছে কিভাবে, ক্লিয়ার? জি স্যার। এবং এইটা কিন্তু খালি মানে 5 আর 3 এর জন্য ভ্যালিড তা না, অ্যাড নামে আমি ফাংশনটাকে ডিফাইন করে রাখছি, এইবার আমি যা দিব যে কোনো কিছু প্রিন্ট করতে পারবো, যেমন আমাদের স্ক্যানএফ বা প্রিন্টএফ, প্রিন্টএফ এর ভিতরে আমি কোটেশনের ভিতরে যাই দেই না কেন ও কিন্তু সেটা প্রিন্ট করতে পারে, ওটা কিন্তু নির্দিষ্ট কোনো ভ্যালুর জন্য লিমিটেড না। ঠিক তেমনি আমাদের এই অ্যাড ফাংশনটাও কিন্তু যে কোনো দুইটা প্যারামিটার পাস করলেই ওই দুইটার উপর বেস করে ও আমাকে যোগ করে একটা রেজাল্ট ব্যাক পাঠায়। আচ্ছা এখন কথা হচ্ছে আমাকে যদি একটা রেজাল্ট ব্যাক পাঠায় আমাকে তো রেজাল্টটাকে হোল্ড করতে হবে, কারণ এই ফাংশনটা, এই যে ফাংশনটা এখানে আমার লিখলাম ও কি করছে এক্স আর ওয়াই কে যোগ করছে করে ভ্যালুটাকে ব্যাক পাঠাইলো, বাট ব্যাক পাঠায় আমার এই সিস্টেম তো আমি যদি কোথাও স্টোর না করি তাহলে তো সেটা হারায় যাবে। সো দ্যাটস ওয়াই দেখেন এই ফাংশনটা আমরা কি করছি যে রেজাল্টটা ব্যাক পাঠাচ্ছে ওইটাকে আমি রেজাল্ট নামে আরেকটা ভ্যারিয়েবল নিছি, সেই ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করে রেখে দিছি। বোঝা গেল এটা? জি স্যার। আচ্ছা এখন মনে করেন আমাদের এই যে অ্যাড ফাংশনটা এইটা তো জিনিসটাকে রিটার্ন করে, রিটার্ন করে দেখে আমি যেখান থেকে অ্যাড কে কল করছি আমি ওইখানে এটাকে স্টোর করার ট্রাই করছি, এটা যদি এমন হইতো যে এটা রিটার্ন করে না এটা খালি প্রিন্ট করে ছেড়ে দেয় প্রিন্টএফ, তাইলে কি আমার এটাকে স্টোর করার দরকার ছিল বা দরকার পড়তো? না স্যার। ক্লিয়ার সবাই? ওকে, তো তাইলে আমরা এবার একটু আগাই। আচ্ছা সো এখানে এই জিনিসগুলাই বলা যে ফাংশনের প্রোটোটাইপ কি, ফাংশনের প্রোটোটাইপ এই যে আমাদের ফাংশন নেম এই যে অ্যাড, দেন আমরা কি কি ভ্যারিয়েবল পাস করব, মানে প্যারামিটার গুলা কি কি, প্যারামিটারের টাইপ যেমন আমরা ইন্টিজার নামে ইন্টিজার টাইপের একটা প্যারামিটার দিব, সেকেন্ড প্যারামিটারটাও আমার ইন্টিজার টাইপের, আমার রিটার্ন টাইপটা ওই যে ইন্টিজার। সো এখানে হচ্ছে ফাংশন প্রোটোটাইপ কিভাবে বানায় এটসেট্রা এগুলা নিয়ে একটু কথা বলা আছে, ঠিক আছে এতক্ষণ যেগুলো এক্সপ্লেইন করলাম। আচ্ছা সো এই যে আমরা যদি এখন একটু খেয়াল করি আমাদের এই কোডটা, এই কোডে কি হচ্ছে, আমরা নরমালি আমাদের এই লাইনটা তো থাকেই সব জায়গায় থাকলো, ভয়েড মেইনের ভিতরে আসলাম, কোড কিন্তু খুঁজবে মেইনকে, কোড কিন্তু কখনো অন্য কিছু খুঁজবে না, এখানে হয়তো আপনি এই যে অ্যাড নামে একটা ফাংশন লিখে রাখছেন বাট এইটা কিন্তু এক্সিকিউট হবে না, এক্সিকিউট কিন্তু হবে এই মেইনটা, বাকি জিনিস আপনি যাই লিখেন না কেন কোডে ইট ডাজন্ট কেয়ার। ওকে, সো আমি মেইনে আসলাম, মেইনে আসার পরে আমি অ্যাড কে কল করলাম উইথ 5 এন্ড 3, সো যে রেজাল্টটা থাকলো সেটাকে আমি রেজাল্টে স্টোর করলাম, এন্ড ফাইনালি আমি প্রিন্টএফ এ বললাম যে সাম ইজ ইকুয়ালস টু রেজাল্ট। এখন রেজাল্টের ভিতরে কি স্টোর হয়ে আছে, যেহেতু অ্যাড ফাংশন কল হয়েছে সো এই জন্য এটার যে সামেশনটা সেই সামেশনটা আমার রেজাল্ট ভ্যারিয়েবলের ভিতরে স্টোর হয়ে আছে। বোঝা গেল এই বিষয়টা, ফাংশন কলিং কিভাবে কাজ করতেছে এটা সবাই? জি স্যার। ওকে সো হ্যাঁ হ্যাঁ বলেন, কেউ কিছু একটা বলতেছিল। আচ্ছা ওকে সো আগাই আমরা। আচ্ছা এখন এই যে আমরা বলতেছি এখন হয়তো একটু হয়তো আমি ফাস্ট গেছি, হ্যাঁ ইনিশিয়ালি আমি হয়তো ফাংশনটা তখন হয়তো একটু ফাস্ট চলে যাওয়া হয়েছে বা আমি এক্সাম্পল গুলো প্রপারলি দেখাইতে পারি নাই। সো এখন আমরা আরেকটু মানে একদম বেসিক লেভেল এক্সাম্পল থেকে দেখি যে এই যে বলতেছি রিটার্ন টাইপ না থাকা মানে এটা কি, রিটার্ন টাইপ থাকা মানে এটা কি এটসেট্রা। ওকে সো আমি যদি এই কোডটা একটু খেয়াল করি, দেখেন আমার এই কোডটা যখন রান হচ্ছে ইনক্লুড stdio.h, দিস আর দ্য ভেরি বেসিক্স আসলো,
মেইন ফাংশনই রান করবে, শুরু করলো। আচ্ছা, একটা জিনিস বলেন তো, এখানে লেটস সে আমি এরকম কিছু একটা লিখে রাখলাম। আচ্ছা, এই কোডটা যখন রান হবে আউটপুটটা কি আসবে, কেউ বলতে পারবো? এই কোডটা রান হলে আউটপুট কি আসবে বা কি আসা উচিত? হ্যালো। হ্যালো। আচ্ছা, দেখেন ব্ল্যাঙ্ক আসবে। কেন ব্ল্যাঙ্ক আসবে? আমরা কি বলছি, কোডে যদি আমরা ফাংশনকে কল না করি ফাংশন কি এক্সিকিউট হয়? নো স্যার। সো ওই জিনিসটা দেখেন, আমরা এখানে এই যে গ্রিট নামে একটা ফাংশন লিখছি, ট্রু, বাট এই ফাংশনটা কি আমরা কোথাও কল করছি? কল করা মিন্স কি জাস্ট এইভাবে দেওয়া, এই কলটা কি আমার হইছে? নো স্যার। সো আমি যদি এটাকে রান করি দেখেন কি আসে, দেখেন কিছুই আসে না, প্রোগ্রাম ফিনিশ হয়েছে, ভেরি গুড, বাট কিছুই আসতেছে না। কেন? হ্যাঁ, আপনি হয়তো গ্রিট নামে কিছু একটা লিখে রাখছেন, গ্রিটের ভিতরে হয়তো আরো অনেক কিছু করতে পারতেন। মনে করেন হ্যালো স্টুডেন্টস অফ ট্রিপলি 103, মনে করেন আমি সব লিখে রাখছি। যত যাই লিখি না কেন আলটিমেটলি আমি যদি এটা কলই না করি কাজ তো আর হবে না। দিস ইজ ম্যান্ডেটরি, আমি ফাংশন লিখতে পারি বাট কল করা ম্যান্ডেটরি। আর কল করা বলতে আমরা কি বুঝি, ওই ফাংশনের যেই নাম ওই নামটা জাস্ট লিখে দিতে হবে, নামটা লিখে দিয়ে দেওয়া মানেই হচ্ছে ওই ফাংশনটা কল করা। ক্লিয়ার সবাই? কল করা বলতে আমরা কি বুঝাচ্ছি? ইয়েস স্যার। ওকে, সো নাও আমরা যদি রান করি দেখেন আউটপুটে চলে আসছে হ্যালো স্টুডেন্টস অফ ট্রিপলি 103। ওকে, আচ্ছা, সো এবার আমরা যদি আহ, এটা বুঝতে পারি, সো এখানে একটা জিনিস খেয়াল করি, এই যে ফাংশনটা, এই ফাংশনটা কয়টা প্যারামিটার নিছে? এই ফাংশনটা এখানে কয়টা প্যারামিটার নিছে বলতে পারবেন? একটাও না। একটাও না। ভেরি গুড। তাহলে আমি যখন কল করব এখানে কয়টা প্যারামিটার দিব? একটাও না। রাইট। সো এই জিনিসটা খেয়াল রাখবেন। এবং আরেকটা জিনিস দেখেন, আগে যখন ছিল তখন কি ছিল, একটা রিটার্ন ছিল। রিটার্ন ছিল দেখে এখানে কিন্তু একটা রিটার্ন টাইপ ছিল, বাট আমি তো জানি আমার ফাংশনটাই এমন, আমি চাচ্ছি না কিছু রিটার্ন হোক, আমি চাই ফাংশনটা কল হইলে জাস্ট একটা মেসেজ প্রিন্ট হোক। আমি তো বলিনি ক্যালকুলেশন করে আমাকে কোনো ভ্যালু দাও। সো দ্যাটস ওয়াই দ্য রিটার্ন টাইপ ইজ ভয়েড। ভয়েড আছে এই জন্য কিন্তু এই ফাংশনে কোথাও লেখা নাই, কোথাও একটা রিটার্ন নামে কোনো স্টেটমেন্ট নাই। রাইট? এটা একটু খেয়াল রাখেন। আরেকটা জিনিস হচ্ছে এই ফাংশনটা যে কল হইছে, হওয়ার পরে যে রেজাল্টটা আসবে, কোনো রেজাল্ট কি আসবে এই ফাংশনে? এই ফাংশনটা কল হলে আমার কি কোনো রেজাল্ট ব্যাক আসতেছে? বুঝা হয়নি? আচ্ছা, আমি বুঝাইতে চাচ্ছি এই যে মনে করেন আমি গ্রিট নামে ফাংশনটাকে কল করলাম, ওকে, বাট কল করলে আমার কি কোনো রেজাল্ট ব্যাক আসতেছে? আই এম টকিং অ্যাবাউট রেজাল্ট, নট কোনো কিছু প্রিন্ট হওয়া। রেজাল্ট না স্যার। এইটাই না বুঝাইতে চাচ্ছি, না স্যার। ওইটাই বললাম। সো তাইলে আমার কি এটা মেইন ফাংশনে কোথাও ওইটাকে ক্যাচ করার দরকার আছে? নাই। সো দ্যাটস ওয়াই কিন্তু এখানে ওই জিনিসটাও নাই। ক্লিয়ার এই জিনিসটা, যে নো রিটার্ন টাইপ থাকলে কি করা যায় বা কিভাবে এক্সিকিউট হয়? বোঝা গেল? জি। জি স্যার। ওকে, নাও আমরা যদি একটু আগাই, সো নাও লেটস সি আমরা এখন একটা এমন ফাংশন লিখতে চাই যেটার হয়তো একটা রিটার্ন টাইপ আছে। ওকে, আচ্ছা, তো আমি কি করলাম, আমি আহ, এটা বাদ, হ্যাঁ এই জিনিসটা আপাতত ভুলে যাই, এখানে এই জিনিসটা আছে। তো আমার কোডের বেসিক স্ট্রাকচার কি, ইনক্লুড stdio.h গেল, ভয়েড মেইন নিলাম, এটা শেষ করলাম। তারপরে আমি বললাম কি, আচ্ছা আমি এমন একটা ফাংশন চাই যেই ফাংশন আমি যে কোনো একটা নাম্বার দিলে সেই নাম্বারের স্কোয়ার করে দিতে পারে। যে কোনো একটা নাম্বার আমি ওকে যেই নাম্বার দিব তার একটা স্কোয়ার করে দিবে। আচ্ছা, তার মানে আমি সেই ফাংশনটাকে এখন ডিফাইন করতে হবে। ভালো কথা, তাহলে সেই ফাংশনের নাম কি দিলাম? সেই ফাংশনের নাম দিলাম লেটস সে স্কোয়ার। ওকে, ভালো। সো আমি স্কোয়ার নামে একটা ফাংশন দিলাম। ভালো। আচ্ছা, ফাংশন আর ভ্যারিয়েবলের নেমিং সেম কনভেনশন ফলো করে। ওকে, ওই যে স্পেস দেওয়া যাবে না, কেস সেনসিটিভ হবে,
তারপরে প্রথমে হচ্ছে আন্ডারস্কোর টান্ডারস্কোর এগুলো দেওয়া যাবে না, সরি অ্যাট দেওয়া যাবে না, স্ল্যাশ দেওয়া যাবে না, এই টাইপ অফ বিভিন্ন কনভেনশন ছিল না আমাদের কিছু নেমিং রুলস ভ্যারিয়েবলে, মনে আছে? জি স্যার। ওই সেম জিনিসটা কিন্তু আমাদের এইখানেও ফলো হবে। ওকে, সো এটা একটু খেয়াল রাখবেন, ভ্যারিয়েবল যেভাবে নেম করি ফাংশন আমরা ওইভাবে নেম করি। আচ্ছা, সো আমি গেলাম, আমি স্কয়ার নামে একটা ফাংশন লিখলাম, স্কয়ার। আচ্ছা, তো এই ফাংশন আমি যদি একটা নাম্বারকে স্কয়ার করতে চাই তাহলে আমার কি করা উচিত? একটা নাম্বারকে আগে অ্যাকসেপ্ট করার ক্যাপাবিলিটি থাকা উচিত না? নাইলে আমি বুঝবো কিভাবে কোন নাম্বারকে স্কয়ার করব? এটা কি বোঝা পসিবল? হুম, বোঝা যায়নি কথাটা? আচ্ছা, মনে করেন আমি একটা ফাংশন লিখতে চাচ্ছি একটা নাম্বারকে স্কয়ার করার জন্য, ভালো কথা, কিন্তু কোন নাম্বারকে স্কয়ার করবেন? এই নাম্বারটা তো আমাকে স্যার ফাংশনকে, হ্যাঁ বলেন, বুঝিনি, আপনি কথা কেটে গেছে। স্যার কি এটা ইনপুট নেওয়ার মতো হবে নাকি? হ্যাঁ সেটা করা যায়, বাট কথা হচ্ছে ফাংশনের ক্ষেত্রে আমরা ইনপুট নেই না। ওকে, ফাংশনের ক্ষেত্রে আমরা প্যারামিটার পাস করি। ইউজার থেকে ও, আপনি যেটা বলতেছেন ইনপুট নেওয়া, দ্যাট ইজ ট্রু, এই যে এটা আমরা নিতে পারি। লেটস সে আমি যদি এই ফাংশনটাকে এবার এইভাবে চেঞ্জ করে দিতাম, লেটস সে এটা হচ্ছে ভয়েড, হ্যাঁ এটা ভয়েড, এন্ড আমি ওকে এখানে লেটস সে, আচ্ছা না, এখানে ফাঁকা করে দিলাম, স্কয়ার কল দেয়, কল দিলে আমি ওকে বললাম এটার ভিতরে 5x5 থাকলো। ওকে, ভয়েড না, এটা ইন্ট, তাহলে ওকে। এখন আমি যদি এই ফাংশনটাকে রান করি, আমি কি দেখতে পারতেছি? স্কয়ার নামে একটা ফাংশন আছে, তাই না? এই ফাংশনটা কি করে এখানে ডিফাইন করা? ফাংশন কি কোনো প্যারামিটার অ্যাকসেপ্ট করে? না স্যার। না। ফাংশন কি কোনো ভ্যালু রিটার্ন করে? না। কেন করে না? করে স্যার। করে তো, রিটার্ন লেখা তো, একটা যদি রিটার্ন লেখা থাকে তার মানে তো শিট ফাংশনটা কিছু একটা রিটার্ন করে। আর তার থেকে বড় যেটা আমার ইন্ডিকেটর সেটা হচ্ছে আমি যে রিটার্ন টাইপ তো লিখেই রাখছি যে ইন্ট, তার মানে কি স্কয়ার নামে একটা ফাংশন ডিফাইন করলাম যে আসলে কোনো প্যারামিটার অ্যাকসেপ্ট করতেছে না, আর সামনে ইন্টের মাধ্যমে বুঝতে পারতেছি যে এইটা একটা ইন্টকে ব্যাক পাঠায় বা একটা ইন্টেজারকে ও রিটার্ন করে, ঠিক আছে? আর এই যে রিটার্ন রেজাল্ট, তার মানে হচ্ছে ও কি রিটার্ন করবে? এই রেজাল্ট ভ্যারিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে ও সেটাকেই রিটার্ন করে দিবে। বোঝা গেল এই কোডটা? জি স্যার। ওকে, সো এখন আমরা যদি দেখি তাহলে কি করলাম, যেহেতু কিছু একটা রিটার্ন করতেছে এটাকে তো স্টোর করতে হবে, সো আমি স্টোর করলাম আর এর ভিতরে, এবং এই আর কেই আমি প্রিন্ট করে দিলাম। সো ভালো কথা, যদি রান করি কি আসছে? 25 আমার আউটপুট আসছে, দেখা যাচ্ছে না এটা? বেশি ছোট, এটা বোঝা গেছে যে 25 আসতেছে আমার আউটপুট? জি Yes, স্যার। sir. ওকে, এখন কথা হচ্ছে কেন আসতেছে? কারণ আমি তো এই যে রেজাল্ট এটার ভিতরে বলেই দিছি যে এটা 5x5 হবে। আমি কি এখন মনে করেন আমি স্কয়ার করতে চাই, লেটস সে আমি কি সবসময় খালি 5-এরই স্কয়ার করব? 7-এর স্কয়ার প্রয়োজন হতে পারে, 9-এর স্কয়ার প্রয়োজন হতে পারে, যে কোনো একটা ভ্যালুর আমার স্কয়ার প্রয়োজন হতে পারে। সো তাইলে কি আমি সবসময় এখানে একদম এক্সপ্লিসিটলি লিখে দিব 5x5, নাকি আমি চাবো যে যে কোনো নাম্বারের হোক? হুম? যে কোনো যে নাম্বার। কোনো নাম্বার। যে কোনো নাম্বার। সো লেটস সে আমি সেই নাম্বারটাকে ধরে নিলাম n, তাহলে n ইনটু n। ওকে, এখন তাইলে আমি এখানে লিখছি যে এই নাম্বারটা আমি n ইনটু n চাবো, কিন্তু এই nটা তো আমার কি এই কোডে দিতে হবে না ইউজারকে, মানে ইউজার না সরি ফাংশনকে এই nটা দেওয়া লাগবে না, কিভাবে দিব? সো দিস ইজ দা প্যারামিটার, এটা হচ্ছে আমরা ফাংশনকে এজ এ প্যারামিটার আকারে পাস করতে পারি। সো এই যে স্কয়ার নামে ফাংশন, ওকে আমি বললাম কি তুমি 7-এর স্কয়ার করে দাও। সো দ্যাটস ওয়াই আমি এখানে লিখলাম স্কয়ার ব্র্যাকেটে 7, এই ব্র্যাকেটের ভিতর ওকে বললাম তোমাকে 7 পাস করছি।
তো তুমি আমাকে 7-এর স্কোয়ার করে দাও। বোঝা গেল আপাতত সোফার যতটুকু আসছি? ইয়েস স্যার। ওকে, তো এখন আমি ওকে বলছি 7-এর স্কোয়ার করে দাও, বাট এই যে স্কোয়ার ফাংশন কি এই 7কে এখনো অ্যাকসেপ্ট করতে পারছে? এখানে কি অ্যাকসেপ্ট করার কোনো ফাংশনালিটি আমরা লিখছি কোথাও? হুম? দেখেন তো আমরা কি কি বলছি, ফাংশন তোমার নামে স্কোয়ার, ফাংশন তুমি একটা ইন্টিজার রিটার্ন করো, বাট ফাংশন তুমি একটা নাম্বারকে অ্যাকসেপ্ট করো, এই জিনিসটা কি এখনো লিখছি? নো স্যার। তাহলে রিসিভ করাইতে স্যার হবে, রাইট? সো তাহলে আমাকে রিসিভ করাইতে হবে। এখন রিসিভ কিভাবে করাইতে পারি? আচ্ছা, আমি দেখতেছি আমি মেইন ফাংশন থেকে 7 কে পাঠাচ্ছি, বা আমি ধরে নিচ্ছি যে আমি একটা অলওয়েজ ইন্টিজার নাম্বার পাঠাবো। তাহলে আমি এখানেও বললাম ওকে ইন্টিজার রিসিভ করব, এবং এটাকে আমার একটা ভ্যারিয়েবলের ভিতরে রিসিভ করতে হবে। কার ভিতরে রিসিভ করলাম? লেটস সে আমি n নামে রিসিভ করলাম। এই ব্র্যাকেটের ভিতরে আমি যখনই ইন্ট n লিখে দিচ্ছি, এইটার মানে আমার সিস্টেম বুঝতেছে যে স্কোয়ার ফাংশন সেটা যখন কল হবে, কল হওয়ার সাথে সাথে একটা ইন্টিজারকে পাঠাবে। ভালো কথা, যেই ইন্টিজারকে পাঠাবে সেই ইন্টিজারটাকে আমি n নামে রিসিভ করব। বোঝা গেল এটা, এই অংশটা? জি স্যার। ওকে, সো এখন যদি আমরা খেয়াল করি, আমি যে 7 নিয়ে যদি পাস করি, তাইলে আমার ইন্ট রেজাল্ট n ইন্টু n। কিন্তু n মানে কি? n মানে হচ্ছে আমার এই ফাংশনটা যখন কল করছে কেউ, কল করার সময় কিছু একটা ইন্টিজার পাঠাইছে, ওই ইন্টিজারটাকে আমি n নামে রিসিভ করছি। ক্লিয়ার সবাই এবার ফাংশনের এই যে কলিংটা? হুম, নাকি ক্লিয়ার না? যদি বোঝা না যায় বলেন, আই উইল রিপিট, বাট বুঝে নেন। ফাংশন আপনাদের নেক্সট ল্যাবেও লাগবে, এবং এখন থেকে দেখবেন ফাংশন থেকে কোড করা বা ফাংশন দিয়ে কোড করা ইজ ভেরি ইজি। সেই জিনিসটা বোঝা লাগবে, না বুঝে এটা আগাইলে আসলে আপনাদেরই লস। জি স্যার। স্যার আরেকবার একটু স্যার একটু রিক্যাপ করুন স্যার। আচ্ছা, ওকে, সো লেটস সে আমি এই যে স্কোয়ার নামে একটা ফাংশনকে কল করলাম। ওকে, আচ্ছা, কল করতেছি, কল করার পরে আমি কি বললাম যে এখানে এই যে মাঝখানে আমি একটা 7 লিখলাম বা 5 লিখবো বা 7 লিখবো, যেটাই লিখি না কেন সেটার স্কোয়ার আমাকে দাও। তাইলে আমি কি করতেছি, এই স্কোয়ার ফাংশনে একটা ভ্যালু পাস করতেছি না, একটা ভ্যালু দিচ্ছি না সিস্টেমে বা আমার কোডে? জি স্যার। জি স্যার। ওকে, দিলাম। এখন এই ভ্যালুটা আমার কি করতে হবে, আমার যে ফাংশন সেটাতে এই ভ্যালুটা আমাকে রিসিভ করতে হবে না? আমি যদি রিসিভই না করি আমার কোড কাজ করবে কিভাবে? বোঝা গেল বিষয়টা? জি স্যার। জি স্যার। আপনি পাঠাইছেন, পাঠাইলেই তো হইলো না, ওই পাশে তো কাউকে না কাউকে ওটা রিসিভও করতে হবে। আপনি একটা বল ছুঁড়ে মারছি, আরেকজন যদি ক্যাচ করার জন্য নাই দাঁড়ায়, তাহলে তো ড্রপ ক্যাচ, রাইট? সো সেম ভাবে আমি এখানে 7 পাঠাইছি, সো আমি জানি 7 তো একটা ইন্টেজার, তাই আমি কি করলাম, এখানে বললাম ব্র্যাকেটে যে আচ্ছা ইন্ট n, তার মানে ওই পাশ থেকে যা পাঠাবে তুমি সেটাকে অ্যাজ এন ইন্টেজার স্টোর করবা, এবং যার ভিতরে বা যেই ভ্যারিয়েবলে স্টোর করবা সেই ভ্যারিয়েবলের নেমটা হলো n। ক্লিয়ার এটা? জি স্যার। ওকে, সো এরপরে আমি কি করতে পারি, আমি বলতে পারি আচ্ছা ঠিক আছে যে রেজাল্ট ইজ ইকুয়ালস টু n ইন্টু n। তার মানে কি n এর ভিতরে কি যে ভ্যালুটা পাঠাইছিলাম সেটা আছে, সো সেটাকে মাল্টিপ্লাই করলেই কি স্কোয়ার হয়ে গেল না? এটা কি বোঝা গেল জিনিসটা? জি স্যার। ওকে, সো নাও লেটস রান ইট। দেখেন 7-এর স্কোয়ার 49 আসছে। স্যার আপনি তো ওখানে ইন্ট রেজাল্ট লিখেছেন, সো ইন্ট আর লিখলেও কি ওটা হবে? হবে ভয়েড মেইন। কোথায়? এইখানে, এখানে তো হ্যাঁ হ্যাঁ, পরে তো ভয়েড মেইনে ইন্ট আর লিখছেন না, সো এটা কি দেখেন সেম? দুইটা ইজ ডিফারেন্ট, এই দুইটা ডিফারেন্ট। আমার স্কোপ অলওয়েজ মাথায় রাখতে হবে, আমার হচ্ছে স্কোপ কি জিনিস। এই স্কোয়ার যে ফাংশনটা, এটা কি এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট পর্যন্ত ভ্যালিড না? জি স্যার।
সো আমি এই যে রেজাল্টটাকে ক্যালকুলেট করে, সরি এন আর এন কে মাল্টিপ্লাই করে রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করতেছি। এই ভ্যারিয়েবলটা শুধুমাত্র কোথায় আছে? শুধুমাত্র এই ব্র্যাকেটের ভিতরে, এই ব্র্যাকেটের ভিতরের যে অংশটা, বোঝা গেল? হুম সো এই রেজাল্ট, আর লেটস সে আমি রেজাল্টকে আর করে দিলাম। এখন কথা হচ্ছে এই আর এই আর কি সেম? না টোটালি ডিফারেন্ট। কারণ এই আর হলো এই ব্র্যাকেটের ভিতরে ভ্যালিড, আর এই আরটা হচ্ছে এই স্কোয়ারের যে ব্র্যাকেট বা স্কোয়ারের জন্য যে স্কোপ, শুধুমাত্র ওইখানে ভ্যালিড। বোঝা গেল? জি স্যার বুঝছি ওকে, আচ্ছা সবাই ক্লিয়ার এই পর্যন্ত যে ফাংশন কিভাবে কাজ করতেছে এন্ড অল দোজ থিংস? হুম, ইয়েস স্যার। ওকে। সো এটা এই জিনিসটাই করা, যে রিটার্ন ভ্যালু সহ। নাও এখন আমি যদি দেখি যে আগেরটা কি ছিল, আগেরটাও এটা ছিল, রিটার্ন করা ছিল। আচ্ছা, এইটা হচ্ছে যে প্যারামিটার ব্যাক পার্ট পাঠানো হয়েছে, বাট আমরা হচ্ছে প্যারামিটারটাকে আর ইউজ করে মানে কোনো মানে কিছু ব্যাক আনি নাই। প্যারামিটার আমি পাঠাইছি, একটা ভ্যালুকে পাঠাইছি, বাট ওইটা আমি ইউজ করি নাই, মানে রিটার্ন করি নাই। সো এটা যদি আমি একটু দেখি কি করতেছে, যে এখানে হচ্ছে আমি এ নামে একটা ভ্যারিয়েবল নিছি। সো ফার আমরা যতগুলা করছি, যতগুলা এই পর্যন্ত দেখছি, সব জায়গায় কি দেখতাম, ফাংশনটা কল হওয়ার সময় সরাসরি 5 অথবা 3 অথবা 6 7 এইগুলা কি এরকম সরাসরি লেখা না, ফাংশনটা কল হয়েছে আর 7 লেখা, রাইট? ফাংশনটা কল হচ্ছে, এগুলা সব এভাবে লেখা আছে না সব জায়গায়? আমরা এতদিন পর্যন্ত মানে এতক্ষণ পর্যন্ত এই টাইপ অফ প্রবলেমই দেখছি না খালি? হুম, কি হলো, নাই সবাই গায়েব? জি স্যার। আপনি একটু রেসপন্ড করেন, আপনারা মনে হচ্ছে নিজের সাথে কথা বলতেছি। তো যাই হোক, আহ, আমরা এতদিন মানে এতক্ষণ পর্যন্ত যেগুলা দেখছি যে সেগুলা হচ্ছে ছিল যে জাস্ট এখানে আমরা ভ্যালুটা লিখে দিছি। আচ্ছা, আমরা চাইলে এটাকে কিন্তু এইভাবেও করতে পারতাম যে না, লেটস সে ইন্ট নাম ইজ ইকুয়ালস টু লেটস সে 8, এন্ড আমি যখন স্কোয়ার ফাংশনটাকে কল করব, আমি এখানে লিখতে চাচ্ছি 8, বাট 8 না লিখে আমি যদি নাম লিখি, এই দুইটার ভিতরে কি কোনো ডিফারেন্স হচ্ছে? এই দুইটা সেম না? 8 লেখা আর নাম লেখা সেম না? হ্যাঁ বলেন। জি স্যার। সো আমি এটা লিখেও এটাকে কল করতে পারি। দেখেন আমার আউটপুট কিন্তু সেই 64ই আসছে। ঠিক আছে, এখন লেটস সে আমার যদি এমন হইতো যে না, আমি এই নাম কি ইউজার ইনপুট নিব, সমস্যা নেই, নেন স্ক্যানএফ। আমি বললাম ওকে পার্সেন্টেজ ডি, কার ভিতরে স্টোর করবা, নামের ভিতরে স্টোর করব, ওকে। এন্ড নামের ভ্যালু ইনিশিয়ালি আমি মনে করেন কিছুই দেই নাই, কিছু দেই নাই। তাইলে কি হচ্ছে, আমি যদি কোড রান করি, এই যে আমার কোড একটা ইউজারের ইনপুটের জন্য ওয়েট করতেছে। লেটস সে আমি দিলাম 11, 11 দিয়ে আমি এন্টার চাপ দিলাম। 11 চাপ দিলে যেটা হচ্ছে, নামের ভিতরে 11 স্টোর হয়ে গেছে, এবং আমি যখন ফাংশনটা কল করতেছি, ফাংশনটা কল হচ্ছে নাম ভ্যারিয়েবলের ভ্যালুটা দিয়ে। এখন নাম ভ্যারিয়েবলের ভ্যালুটা কি, এ স্ক্যানএফ এর কারণে এই নামের ভিতরে 11 স্টোর হয়েছিল, সো সেইটা দিয়ে কল হইলো, আর 11 এর স্কয়ার হচ্ছে 121। সো দ্যাটস ওয়াই আমার আউটপুট 121। বোঝা গেল এটা, যে আমরা চাইলে ভ্যারিয়েবল দিয়েও কল করতে পারি। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, সো এখানে এই জিনিসটাই দেখানো হয়েছে যে আমরা এ ভ্যারিয়েবল দিয়ে পাস করলাম। সো এখানে বলতেছে যে আই গট 5 ইন ওয়ার্ক, ওয়ার্ক নামে একটা ফাংশন আছে, ওইটার ভিতরে আমি 5 পাইছি। আচ্ছা, সো ওই যে একটু আগে একজন একটা কোয়েশ্চেন করছিলেন যে ভেরিয়েবলস, রাইট, ওই যে স্যার এটা আর ওইটা কি সেম কিনা, হ্যাঁ। সো এখানে হচ্ছে অনেক কথা লেখা আছে, এই অনেক কথাগুলা বাদ দিয়ে আমরা হচ্ছে একটু আউটপুটের দিকে চলে যাই। ওকে, আচ্ছা, এই যে কোডটা, এই কোডটা যদি আমরা দেখি, সো লেটস সে আমার ভয়েড মেইন, এই লাইনটা এক্সিকিউট হচ্ছে, আমার একটা ইন্ট এক্স ক্রিয়েট হইলো, এরপরে কি হচ্ছে, প্রিন্ট এফ, আমি চাচ্ছি এক্স। অলওয়েজ মনে রাখবেন, আগে ফাংশন যখন মানে কোন একটা কোড রান হয়,
যেই ফাংশনটা এক্সিকিউট হচ্ছে কোড দেখবে ওই ফাংশনের ভিতরে লোকালি কোন ভ্যালুটা আছে, ও আগে লোকাল ভ্যালুটা খুঁজবে। আচ্ছা, এখন আমার যদি এখানে এই কোডটা রান হয়, দেখেন তো, আমি বললাম যে int x is equals to 5, ওকে, তারপরে বলতেছি printf %d, তার মানে আমি একটা ইন্টিজার প্রিন্ট করতে চাই। কাকে প্রিন্ট করব? x কে। এখন কথা হচ্ছে x এর ভ্যালু কি লোকালি ডিফাইন করা আছে নাকি নাই, এটা বলেন। লোকালি বলতে এখন আমি মেইন ফাংশনে আছি, সো মেইন ফাংশনের স্কোপ কি এইখান থেকে এই পর্যন্ত, এইটার ভিতরে কি x এর ভ্যালু ডিফাইন করা অলরেডি নাকি নাই? আচ্ছা ডিফাইন 5, তাহলে প্রিন্ট এই জন্য দেখেন 5 চলে আসছে। তারপরে কি হচ্ছে, টেস্ট নামে একটা ফাংশন কল হইলো, ভালো কথা, টেস্ট নামে ফাংশনে গেলাম, যাওয়ার পরে আমি কি দেখতেছি, int x is equals to 10, তার মানে এইখানে কি আরেকটা x ক্রিয়েট হচ্ছে, এই xটা, এই যে এখানে int x is equals to 10, এইটা কি শুধুমাত্র এইটুক পর্যন্তর ভিতরে ভ্যালিড না, এই ব্র্যাকেটের ভিতরে, এর বাইরে কি কোথাও এটার অ্যাক্সেস আছে? সেম ভাবে এইখানে যে int x is equals to 5, এইটা কি আমি এই টেস্টের ভিতরে কখনো অ্যাক্সেস করতে পারবো? বোঝা গেল? ব্র্যাকেট যেইখানে ডিফাইন করা হবে ওইটার অ্যাক্সেস শুধুমাত্র ওইখানেই লিমিটেড, যেইখানে ডিফাইন করা হবে। যেমন এখানে এই যে int x টা, এই int x টা মেইনের ভিতরে ডিফাইন করা, সো তার মানে এই x টা শুধুমাত্র মেইনের জন্য ভ্যালিড, মেইন ফাংশনে। কিন্তু এই যে int x is equals to 10, এইটা কি শুধুমাত্র টেস্ট নামে যে ফাংশন তার জন্য ভ্যালিড। ক্লিয়ার? এটা বোঝা গেল? জি স্যার। ওকে, সো সেম ভাবে আমি যদি এখানে দেখি টেস্ট ফাংশনে কি করছে, x is equals to 10, তো তার মানে কি x ভ্যারিয়েবলের ভ্যালু আগে যা ছিল আই ডোন্ট নো, এখন হচ্ছে 10 করে দিলাম, ভালো কথা। তাহলে আমি যখন প্রিন্ট করতে গেলাম এখানে আসলো printf %d, সো তার মানে আমি একটা ইন্টিজার এক্সপেক্ট করতেছি, ইন্টিজারের ভ্যালু কত? x, x এর ভ্যালু কত? 10, সো দ্যাটস ওয়াই আমরা এখানে দেখতেছি আমাদের আউটপুটে একটা 10 আসছে। ক্লিয়ার এটা সবাই? জি স্যার। আচ্ছা, এখন আমার টেস্ট ফাংশনটা যখন কল হওয়া শেষ হয়ে যাবে, কোড তো আবার যেখান থেকে কল আসছিল সেখানে ব্যাক করবে। সো কল আসছিল কোথা থেকে? এই লাইন থেকে, সো ও এই লাইনে ব্যাক আসলো, আসার পরে ও বলতেছে আবার printf করো %d। আচ্ছা, এখন %d মানে কি? তার মানে বুঝতেছি আমি একটা ইন্টিজারকে প্রিন্ট করব, সেই ইন্টিজারটাকে x। এখন কথা হচ্ছে x এর ভ্যালু তো স্টার্ট করছিলাম 5 থেকে, টেস্ট ফাংশন কল হইলো x এর ভ্যালু তো 10, তাহলে এখন প্রিন্ট কোনটা হবে, 5 নাকি 10? স্যার 5। কেন? আচ্ছা, বুঝেন, ওই যে স্কোপের কথাটা বলা হয়েছিল না, হ্যাঁ ঠিক আছে, এ এক্স কে প্রিন্ট করতে বলছে, বাট এক্স কার কাছে খুঁজবে? নিজের কাছে আছে কিনা। এখন আমার স্কোপ, ফাংশনের স্কোপ হচ্ছে এখান থেকে এতখানি, এইটার ভিতরে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু তো স্টিল 5, সো ও এই 5 কেই প্রিন্ট করবে। এই যে টেস্ট নামে যেই ফাংশন, টেস্ট ফাংশনের ভিতরে যে x is equals to 10, ওইটার অ্যাক্সেস কি আমার কাছে আছে? আর ওইটার অ্যাক্সেস তো আমার কাছে না কখনোই স্যার। থাকবে না। সো তাইলে আমি প্রিন্ট কাকে করব? আমার লোকাল এক্স যে। ক্লিয়ার এটা সবাই? হুম? বোঝা গেছে এটা লোকাল ভেরিয়েবলের কাজটা? স্যার তাহলে সেকেন্ড টাইম 10 কিভাবে আসলো ওটা একটু আবার বলা যাবে? এটা হ্যাঁ স্যার। হ্যাঁ, মনে করেন প্রথমবার তো এখানে x equal to 5 প্রিন্ট করছে, x, x এর ভ্যালু কত? 5, এটা বোঝা গেছে প্রথম 5টা কিভাবে আসছে? জি স্যার। আচ্ছা, তারপরে কি আসলো? টেস্ট ফাংশন কল হইলো, আমি কই চলে গেলাম? এই টেস্ট ফাংশনের ভিতরে না? জি স্যার। আচ্ছা, টেস্ট ফাংশনের ভিতরে আমি কি করলাম? x is equals to 10 নামে একটা লোকাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি না আবার? হুম। এখন এই x is equals to 10 এটা টেস্ট ফাংশনের ভ্যারিয়েবল, এটা কি মেইন ফাংশনের ভ্যারিয়েবল? না স্যার, টেস্ট ফাংশনের। তাইলে আমি x is equals to যে 10 করতেছি, এইটা কি টেস্টের ভিতরে x নামে একটা আলাদা ভ্যারিয়েবল ক্রিয়েট হয়েছে,
তার ভ্যালু 10। মেইনকে কি আর আমি মডিফাই করব? না স্যার। মেইনেরটা মেইনের জায়গায়। ওকে, তাহলে প্রিন্টএফ দিয়ে %d x, তাহলে এইখানে যে x এক্সপেক্ট করতেছে এই x এর ভ্যালু কত? 10। সো দ্যাটস ওয়াই আমরা এখানে একটা 10 দেখতে পাই। ক্লিয়ার? ওকে। জি এন্ড দেন স্যার। ফাইনালি আমার যেহেতু কোড এখানে শেষ, মানে টেস্ট ফাংশন শেষ, তাহলে আমি আবার যেখান থেকে কল হইছে আমি ওইখানে রিটার্ন করব। যেখান থেকে কল হয় সেখানে রিটার্ন করে। সো কল হইছে কোথায়? টেস্ট লাইনে। টেস্ট লাইন মানে কল হওয়ার সাথে সাথে এর ভিতরের লাইনগুলো এক্সিকিউট হইলো, হওয়ার পরে আমি আবার একটা প্রিন্টএফ পাইছি। তো তখন আমি দেখতেছি কি আমার কাছে চাচ্ছে আবার এক্স এর ভ্যালু দাও, কিন্তু এক্স এর ভ্যালু কি আমি টেস্টের ভিতরেরটা ভ্যালিড নাকি মেইনেরটা ভ্যালিড আমার জন্য? মেইন একটা। সো মেইনের ভ্যালু ইজ 5, তাই 5ই প্রিন্ট হইছে। ক্লিয়ার এটা? বাট স্যার সেকেন্ড টাইম তো আমরা টেস্টে ব্যাক দিয়েছিলাম, সো এখানে আবার মেইনেই কেন? সেকেন্ড বার কোথায় টেস্টের বাইরে দিছি? বুঝিনি। না, টেস্টেই তো ব্যাক গিয়েছিলাম না সেকেন্ড টাইম, যখন টেস্ট ফাংশনটা আসছে তখন আমরা টেস্টে গেছি। তখন টেস্টে গেছি, হ্যাঁ। সো এখন আবার যখন টেস্টে আসলাম তো তখন মেইন এখন তো আর ফাংশন। টেস্টে না, এখন তো আমি প্রিন্টএফ এ আছি। টেস্ট ফাংশন তো একবারই রান হবে না, যে কয়বার কল করব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। যে কয়বার আমি কল করব, কল তো করছি একবার, আমি টেস্ট লিখে যে কয়বার লিখবো আমার সে কয়বার কল হবে। কল করছি একবার, so একবার রান। ক্লিয়ার এটা সবাই? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা এবার আসি গ্লোবাল ভ্যারিয়েবলে। গ্লোবাল ভ্যারিয়েবল কি জিনিস একটু দেখি এখানে। আচ্ছা, এতদিন পর্যন্ত আমরা যে ভ্যারিয়েবল গুলার কথা বলছি, সেই ভ্যারিয়েবল গুলা বলতেছি কি যে প্রত্যেকের স্কোপের জন্য ভ্যালিড, তাই না? এবং প্রত্যেকের স্কোপের যে ভ্যারিয়েবলটা ওইটা কোথায়? প্রত্যেকটা স্কোপের ভিতরে ইন্ট দিয়ে ডিক্লেয়ার বা ফ্লোট দিয়ে ডিক্লেয়ার হচ্ছিল না? সবার স্কোপের ভিতরে ডিক্লারেশনটা ছিল না? এটা কি মনে আছে? যদি মনে না থাকে এটা একটু দেখি। এইখানে এই যে x is equals to 10, ইন্ট x, ইন্ট মানেই তো ডিক্লেয়ার করা, আমাকে একটা জায়গা দাও x নামে যার ভ্যালু 10। ইন্ট x is equals to 5, আমাকে একটা ইন্ট স্টোর করার জায়গা দাও x নামে যার ভ্যালু 5। এই যে ইন্ট, এটা তো ডিক্লেয়ার। প্রত্যেকটা ডিক্লেয়ার কি হচ্ছিল? এক একটা ফাংশনের ভিতরে বা এক একটা সার্টেন স্কোপের ভিতরে হচ্ছিল না? এইটা কি বোঝা গেল যে এতক্ষণ কি হচ্ছিল? যে প্রত্যেকটা ডিক্লারেশন কোনো না কোনো একটা স্কোপের ভিতরে হচ্ছে। ক্লিয়ার এটা? হুম, ইয়েস স্যার। ওকে। সো এই স্কোপের ভিতরে হচ্ছে ভালো কথা, তাহলে স্কোপের বাইরে গেলে কি হয় এবার দেখি। এই যে কোডটা আমার, এই কোডটাতে আমি একটা দেখতে পারতেছি মেইন ফাংশন। মেইন ফাংশন কি? স্কোপটা হলো এইখান থেকে এই পর্যন্ত। আরেকটা দেখতেছি শো ফাংশন। শো ফাংশনটা কি? এইখান থেকে এই পর্যন্ত। বাট এই স্কোপটাকে টোটালি অ্যাভয়েড করে স্কোপের বাইরে এই ইন্ট জিটা ডিক্লেয়ার হয়েছে না? এই ইন্ট জি, বোঝা যায়নি? ইয়েস স্যার। হ্যাঁ। সো এই যে আমার এটা বাইরে ডিক্লেয়ার হচ্ছে, এইটাকে আমরা বলি গ্লোবাল ভ্যারিয়েবলস। এইটা হচ্ছে গ্লোবাল, এটা গ্লোবালি ডিক্লেয়ার্ড, কোনো স্কোপের ভিতরে কিন্তু এটা লিমিটেড না, একদম বাইরে দেওয়া, সব মেইনেরও বাইরে এই ফাঁকা জায়গায় ডিক্লেয়ার করা, এইটাকে আমরা বলতেছি গ্লোবাল ভ্যারিয়েবল। এখন এটার কাহিনীটা কি? মেইনের ভিতরে গেলাম, প্রিন্ট করতে চাইলাম, আমি বললাম আচ্ছা ইনসাইড মেইন %d \n। আচ্ছা %d মানে আমি একটা ইন্টেজার এক্সপেক্ট করতেছি। কোন ইন্টেজার? জি ভ্যারিয়েবলের ভ্যালু। এখন দেখেন তো মেইনের ভিতরে কি কোনো জি আছে? আছে। জি এর ভ্যালু আছে? যেই লাইনটা আমরা এক্সিকিউট করতেছি তার আগ পর্যন্ত দেখতে হয়। কোড তো লাইন বাই লাইন এক্সিকিউট হয়। আমি এখন এই প্রিন্টটা করার ট্রাই করতেছি, এর আগে কি আমি জি এর কোথাও ভ্যালুটা লিখছি মেইনের ভিতর? না, মিনের না বাইরে স্যার। আছে। মেইনের বাইরে আছে। সো অলদো
এটা মেইনের বাইরে আছে, বাট কিভাবে আছে? একটা গ্লোবাল ভ্যারিয়েবল আকারে না। দেখেন প্রত্যেকটা স্কোপের বাইরে চলে গেছে না ও? এই স্কোপের ভিতরে না, মেইনের স্কোপের ভিতরে না। তার মানে কি এটা একদম গ্লোবাল ভ্যারিয়েবল হয়ে গেল না? বোঝা গেল বিষয়টা, যে এটা যে একটা গ্লোবাল ভ্যারিয়েবল। জি স্যার, বুঝতে পারছি। সো তাইলে এই জিটাও বলতেছে ঠিক আছে আমার কাছে জি এর ভ্যালু নাই, দ্যাট ইজ ট্রু, বাট গ্লোবাল তো একটা জি আছে যা সবার জন্য অ্যাক্সেস ও সবার জন্য অ্যাভেইলেবল। সো তাইলে গ্লোবালি জি এর ভ্যালু কত? 50। সো দ্যাটস ওয়াই এই যে ইনসাইড মেইন 50 এই ভ্যালুটা প্রিন্ট হয়েছে। ক্লিয়ার সবাই? জি স্যার। Yes, sir. ওকে, নাও আমরা কি করলাম? জি ইজ ইকুয়ালস টু 20 করলাম। এখন কথা হচ্ছে মেইনের ভিতরে কি কোথাও জি কে ডিক্লেয়ার করছিলাম? মেইনের ভিতরে কোথাও কি জি কে ডিক্লেয়ার করা? ডিক্লেয়ার মানে হলো ইন্ট জি, না স্যার। করা নাই। তার মানে এই যে জি ইজ ইকুয়ালস টু 20 আমি জি কে মডিফাই করে 20 স্টোর করতে যাচ্ছি। এই 20টা স্টোর হবে কোথায়? গ্লোবালে। যেহেতু আমার কাছে নাই তাহলে আমি কোথায় যাব? গ্লোবালে যাব। ক্লিয়ার এটা? জি স্যার। Yes, sir. ওকে, সো তাইলে আমার এই গ্লোবাল জি এর ভ্যালু হয়ে গেল 20। ভালো কথা। এরপরে যখন শো ফাংশনটাকে কল দিলাম, ফাংশনটা কল হইলো। কল হওয়ার পরে ও বলতেছে ওকে প্রিন্টএফ ইনসাইড শো পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন হলো জি। তার মানে আমি ইনসাইড শো জি এর ভ্যালু জানতে চাচ্ছি। শো ফাংশনটারও কি জি নামে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে শো ফাংশনের? শো ফাংশনের আছে? এখানে কোথাও ডিক্লেয়ার, ডিক্লেয়ার মানে হচ্ছে জায়গা দাও, ইনটেক্স, রাইট, নাই। তাহলে ও কাকে অ্যাক্সেস করবে? ও গ্লোবালকে। তাহলে গ্লোবালকে অ্যাক্সেস করতে যাবে ভালো কথা, বাট গ্লোবাল কি করছে আবার? এই যে জি ইকুয়াল টু 20 কারণে গ্লোবালের ভ্যালু 50 থেকে চেঞ্জ হয়ে 20 হয়ে গেল না? ক্লিয়ার এটা? জি স্যার। সো তাইলে আমি যখন এখানে প্রিন্টএফটা দিচ্ছি ও বলতেছে আচ্ছা ইনসাইড শো জি এর গ্লোবাল ভ্যালু কত এখন? 20। সো ও এখানে এই জন্য ইনসাইড শো 20 প্রিন্ট করছে। বোঝা গেছে গ্লোবাল ভেরিয়েবলের কাহিনী আর লোকাল ভেরিয়েবলের কাহিনী? Yes, sir. জি ওকে স্যার। ওকে, আরেকটা জিনিস আমরা মাথায় একদম সেট করে নিব, সেটা হচ্ছে কোন ভ্যারিয়েবল, মনে করেন একই নামে দুইটা ভ্যারিয়েবল আছে, হইতে পারে। কোথায় হইতে পারে? একটা মনে করেন গ্লোবাল ভ্যারিয়েবল, একটা মনে করেন লোকাল ভ্যারিয়েবল। ঠিক আছে? লোকাল ভ্যারিয়েবল কারা? লোকাল ভ্যারিয়েবল হচ্ছে আমার স্কোপের ভিতরে যারা থাকে। স্কোপের ভিতরে থাকে বলতে কি বুঝতেছি? যেমন এইখানে যদি দেখি এই যে টেস্টের ভিতরে একটা ইনটেক্স আছে না? দিস ইজ লোকাল ভ্যারিয়েবল। এই যে ভয়েড মেইন, এটার ভিতরে আবার ইনটেক্স আলাদাভাবে লিখছি না? অল দিজ আর লোকাল ভ্যারিয়েবলস। ওকে, আবার এইখানে যদি আমি খেয়াল করি এইদের ভিতরে কি কোথাও লোকালি কোনো ভ্যারিয়েবল আছে? নাই। গ্লোবাল এইটা, দিস ইজ গ্লোবাল ভ্যারিয়েবল। ওকে, বাইরে, সব স্কোপের বাইরে লিখে দিছি। সো এমন যদি হয় ফাংশন অলওয়েজ নিজের লোকাল ভ্যারিয়েবলকে প্রায়োরিটি দিবে। আগে লোকাল ভ্যারিয়েবল আগে খুঁজবে আমার কাছে আছে কিনা। লোকালি যদি না থাকে তাইলে হচ্ছে ও গ্লোবালের কাছে যাবে, বাট অলওয়েজ প্রায়োরিটি কাকে দিবে? লোকালকে। বোঝা গেল এই বিষয়টা? এটা মাথায় ফিক্স থাকবে। জি স্যার। ওকে, সো আমরা আজকের জন্য ফাইনাল একটা জিনিস দেখি, সেটা হচ্ছে লোকাল আর গ্লোবাল ভ্যারিয়েবলের মিক্স আপ। কিভাবে? মনে করেন আমি এখানে একটা কল দিছি, এই ফাংশনটা লিখছি কোড টোড। আচ্ছা, এখানে ভয়েড ফাঙ্ক নামে একটা ফাংশন আছে, এটার স্কোপ এতখানি, মেইনের স্কোপ এতখানি। যেহেতু এই ইন্ট জি এই ফাংশনেরও পার্ট না, মেইনেরও পার্ট না, তাহলে এই ইন্ট জিটা আসলে কি গ্লোবাল ভ্যারিয়েবল হয়ে গেল না? জি স্যার। ওকে, সো আমরা নিলাম যে জি ইজ ইকুয়ালস টু 20, একটা গ্লোবাল ভ্যারিয়েবল আছে, গ্লোবাল ভ্যালু। কোড তো রান করা শুরু করবে মেইনকে। ওকে, শুরু হইলো প্রিন্টএফ গ্লোবাল জি। এখানে গ্লোবাল জি যদি নাও থাকতো, নরমালি প্রিন্ট হইতো, তাও কি আমার আসলে গ্লোবাল ভ্যারিয়েবল নাকি লোকাল ভ্যারিয়েবল প্রিন্টএফ এ কিন্তু ম্যাটার করে না।
প্রিন্টএফ বলতেছে পার্সেন্টেজ ডি আই ওয়ান্ট অ্যান ইন্টিজার, ইন্টিজারটাকে জি নামে যেই ভ্যারিয়েবল আছে আমি সেটার ভ্যালু প্রিন্ট করতে চাই। সো ওকে, ও বললো পার্সেন্টেজ ডি, জি নামে যেই ভ্যারিয়েবল আছে তার ভ্যালু প্রিন্ট করতে চাই। ওকে, এখন বলেন মেইনের ভিতরে কি জি নামে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে? No, sir. না, তাইলে ও কার কাছে চলে যাবে? Global Global. location. গ্লোবালের ভ্যালু 20। সো দেখেন গ্লোবাল জি ইজ ইকুয়ালস টু 20 আসলো। ক্লিয়ার সবাই? স্যার এই ব্যাপারটা না বুঝি নাই। বুঝিন এটা? আচ্ছা স্যার লোকালের মান নেয়ার ব্যাপারটা। আচ্ছা, লোকাল মানে হচ্ছে এই যে যে কোনো ফাংশনের স্কোপ তো বুঝতেছি, এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট, এটা তো বুঝতেছি যে এটা স্কোপ। জি স্যার। ওকে, স্কোপের ভিতরে যদি আমি লিখি কোথাও যে ইন্ট এক্স, ইন্ট ওয়াই, ইন্ট জি, ইন্ট বি, মানে হোয়াট এভার ভ্যারিয়েবলটাকে যদি আমি ওইখানে ডিক্লেয়ার করি ভিতরে, তাইলে সেটা হলো লোকাল ভ্যারিয়েবল। যেমন দেখেন এই যে এইখানে এই ফাংশনটার স্কোপ কি? এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট না? ফাঙ্ক, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, এখন আমি এইখানে যে লিখলাম যে ইন্ট জি ইজ ইকুয়ালস টু 5, তার মানে এই ইন্ট জিটা আসলে কি এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেটের ভিতরে ভ্যালিড বা ডিক্লেয়ার হইলো না? জি স্যার। তার মানে এই জিটা হচ্ছে ইজ এ লোকাল ভ্যারিয়েবল। কার জন্য? এই ফাঙ্ক নামে যে ফাংশনটা আছে তার জন্য জি হলো একটা লোকাল ভ্যারিয়েবল। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। জি স্যার। ওকে, আর এই যে জিটা এখানে আমি একটা ইন্ট জি দিছি, বাট এইটা কি মেইন ফাংশনেরও বাইরে, আবার ফাঙ্ক নামে যে ফাংশন আছে তারও বাইরে না এই ইন্ট জিটা? জি স্যার। তার মানে এটা কি? এটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল, এটা কারোর স্কোপে পড়ে নাই, কারোর স্কোপে পড়ে নাই, সেটা হয়ে যায় গ্লোবাল। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, সো আমরা এখন এই যে প্রিন্টএফটা ট্রাই করলাম, এখন ও বলতেছে জি এর ভ্যালু প্রিন্ট করবে। এখন জি কি নিজের কাছে কোনো ভ্যালু আছে? ও বলতেছে না, লোকাল তো কিছু করি নাই, তাহলে গ্লোবালি আছে কিনা দেখি। গ্লোবালের ভ্যালু কত? 20। সো দ্যাটস ওয়াই আমার প্রিন্ট হইলো গ্লোবাল জি ইজ ইকুয়ালস টু 20। ক্লিয়ার এটা যে কেন 20 আসছে সবাই? Yes, sir. ওকে, সো দেন আমি কি করলাম, ফাঙ্ক নামে এই ফাংশনটাকে কল করলাম। ওকে, কল হইলো, ফাঙ্ক কল হইলো, হওয়ার সাথে সাথে প্রথম লাইনে ও কি করছে, ইন্ট জি ইকুয়াল টু 5 আরেকটা ভেরিয়েবল বানায় ফেললো না জি নামে? জি স্যার। বাট এইবার আমি যদি একটু খেয়াল করি, এই যে জি নামে ভ্যারিয়েবলটা এইটা কি শুধু এই ব্র্যাকেটের ভিতরে ভ্যালিড? সো তাইলে এই জিটা কি এখন লোকাল ভ্যারিয়েবল না? জি স্যার। ওকে, এবার আমি প্রিন্ট করতে গেলাম, প্রিন্টে যে আমি দেখলাম একটা পার্সেন্টেজ ডি আছে, তার মানে আমি একটা ইন্টিজার প্রিন্ট করতে চাই। ওকে, ইন্টিজারের ভ্যালুটা কোথায় আছে? জি এর ভিতরে। কি বলছি, প্রায়োরিটি কার বেশি, লোকাল ভ্যারিয়েবলের নাকি গ্লোবাল ভ্যারিয়েবলের? লোকাল ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবল। ওকে, তার মানে ও কি করবে, আগে খুঁজবে আমি যেই লাইন থেকে প্রিন্ট হওয়ার ট্রাই করতেছি তার স্কোপের ভিতরে কোথাও কি জি নামে কোনো ভ্যারিয়েবল আছে কিনা। জি নামে কি আছে? জি স্যার। তার ভ্যালু কত? 5। 5। সো আমার অলদো গ্লোবালি একটা জি আছে যার ভ্যালু 20, বাট আমার লোকাল ভ্যারিয়েবল যেহেতু তার ভ্যালু 5, সো আমি এই গ্লোবাল 20 কে ছেড়ে দিয়ে আমি এখানে এই 5 কে প্রিন্ট করছি। ক্লিয়ার এটা? জি স্যার। সো অলওয়েজ এটা মাথায় রাখবেন যে প্রায়োরিটি অলওয়েজ লোকালের বেশি থাকে গ্লোবালের তুলনায়। যদি আমি লোকালি না পাই তাইলে হচ্ছে আমি গ্লোবালি যাব। আচ্ছা, হ্যাঁ বলেন, কেউ কিছু একটা বলতে চাচ্ছিলেন? আচ্ছা, এইখানে আপনারা অনেকে একটা জিনিস যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে লেটস সে আমার এখানে ইন্ট জি একটা আছে, হ্যাঁ, আমি এখানে কি চাইলে আবার ইন্ট জি ইজ ইকুয়ালস টু 10 এটা লিখতে পারবো কি পারবো না এটা বলেন? এই লাইনটা কি পসিবল নাকি পসিবল না? স্যার এই ভ্যারিয়েবল তো অলরেডি এক্সিস্ট করে, একই ভ্যারিয়েবলকে দুইবার দেওয়া যায়। এক্স্যাক্টলি, একই ভ্যারিয়েবল দুইবার কিন্তু ডিক্লেয়ার করা যায় না, বাট অনেকে আবার এইটার এর সাথে
হচ্ছে মানে কনফিউজড হয়ে যায়। এইখানে ডিক্লেয়ার করা আর এইখানে ডিক্লেয়ার করা কিন্তু সেম না। এইখানে ডিক্লেয়ার করা মানে আমি একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, আর এইখানে ডিক্লেয়ার করা মানে আমি ফাংশনের ভিতরে জি নামে একটা লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। আবার আমি যদি মেইনের ভিতরে একই লাইনই লিখতাম কোনো সমস্যা নাই, লেটস সে আমি এটাকে 15 করে দিই, তাহলে একটু কনফিউশন কম হবে। এই যে এটা হলো ফাংশন নামে যে ফাংশনটা আছে, ফাঙ্ক নামে যে ফাংশনটা আছে তার জন্য লোকাল ভেরিয়েবল জি। এই জিটা হচ্ছে মেইনের জন্য লোকাল ভেরিয়েবল জি। এই জি ইকুয়াল টু 20টা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল জি। বোঝা গেল? একই স্কোপে, কথাটা খেয়াল করবেন, একই স্কোপে একটা ভেরিয়েবলকে মাল্টিপল টাইমস ডিক্লেয়ার করা যায় না, বাট আলাদা আলাদা স্কোপে একই নামের ভেরিয়েবলকে মাল্টিপল টাইমস ডিক্লেয়ার করা যায়। যেমন এইখানে জি মেইনে একবার ডিক্লেয়ার করছি, ফাংকে একটা ডিক্লেয়ার করছি, গ্লোবাল একটা ডিক্লেয়ার করছি, সবাই কিন্তু আলাদা আলাদা জিনিস মিন করতেছে। এই জি মিন করতেছে আমি মেইনের ভিতরে লোকাল জি, এ বলতেছে আমি ফাংকের ভিতরে লোকাল জি, এই জি বলতেছে আমি গ্লোবালের জি। ক্লিয়ার এই বিষয়টা সবাই? জি স্যার। জি স্যার। ওকে, সো আমরা আজকে এই পর্যন্তই থাক। হুম, নেক্সট ক্লাসে এই প্র্যাকটিসগুলো আমরা নেক্সট ক্লাসেও দেখব, প্লাস ল্যাবেও দেখব, ল্যাবেও কন্টিনিউশন হবে। হয়তো বা অ্যাসাইনমেন্টের কিছু টাস্কও আমরা দেখা যাবে ফাংশন দিয়ে করে করে দেখব যে ফাংশন আসলে কিভাবে করে। ক্লিয়ার? সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে।